সহজ পাঠে রবীন্দ্রনাথ যে ছোট নদীটার কথা লিখে গেছেন তার দুপারে শুধুই চিকচিক করে বালি, কোথা নাই কাদা। তবে রাজনীতির মহানদীর দুপারে অবশ্য হাঁটু সমান কাদা ছাড়া কিচ্ছু নেই। আর দুর্ভাগ্য যে কাদার ছিটে ছাড়ছে না দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকেও। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদলের জের। দার্জিলিংয়ের ডিএম ও শিলিগুড়ির সিপিকে রাজ্য থেকে সরাতে চেয়ে নবান্নের চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকে। দিল্লির চিঠি আসার পর ডিএমকে বদলি করে আনা হলো নবান্নের স্বরাষ্ট্র দফতরে। ভোটের মুখে কোন দিকে গড়াচ্ছে কেন্দ্র আর রাজ্যের এই সংঘাত? দ্বিতীয় প্রশ্ন। অনুষ্ঠানে স্থান বদল ও মুখ্যমন্ত্রীর না আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দেশের রাষ্ট্রপতি। পাল্টা মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভোটের সময় বিজেপির পরামর্শ মতো রাজনীতি করবেন না। দেশের সাংবিধানিক প্রধানের সফর ঘিরে এই সংঘাত গণতন্ত্রের পক্ষে কি চরম লজ্জার নয়? তৃতীয় প্রশ্ন। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ। উপরাষ্ট্রপতি থাকাকালীন জগদীপ ধনকর এবং বর্তমান লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা। মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের নোটিশ। এদেশে কি ক্রমশ রাজনীতির পাশা খেলা একেবারে টেনে নামানো হচ্ছে একের পর এক সাংবিধানিক পথকে? চতুর্থ প্রশ্ন। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যেই ভোট ঘোষণা করতে পারে কমিশন। রাজ্যে ভোট হতে পারে 2 থেকে 3 দফায়। আপাতত নিষ্পত্তি হয়েছে 15 লক্ষ বিবেচনাধীন আবেদনের। কিন্তু ভোট ঘোষণার আগে বাকি 45 লক্ষ নামের বিবেচনা শেষ হওয়া কি আদৌ সম্ভব? পঞ্চম প্রশ্ন আজ থাকবে। কাল ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হলো সভামঞ্চ। এর আগে বক্তৃতা ও চিঠিতে মা কালীর উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। বাঙালি মন পেতে কি নতুন উদ্যোগ বিজেপি? তবে শুরুতেই দেখাবো আরো চরমে কেন্দ্র আর রাজ্যের সংঘাত। দেখুন। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ঘিরে আরো চরমে উঠল কেন্দ্র রাজ্য সংঘাত। গোটা ঘটনা নতুন মোড় নিল। কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি সফরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের 2 সরকারি আধিকারিক, দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্র ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে ডেপুটেশনে দিল্লি ডাকল কেন্দ্র। সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের মতামত চাওয়া হয়েছে। এরপরই দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্রকে বদলির নির্দেশ দিল রাজ্য সরকার। স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হলো তাকে। দার্জিলিংয়ের নতুন জেলাশাসক হলেন সুনীল আগরওয়াল। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি। নিয়ম অনুযায়ী আইএএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসাররা প্রধানমন্ত্রীর অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রককে রিপোর্ট করেন। আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসাররা অমিত শাহর অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রককে রিপোর্ট করেন। রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ঘিরে রাজনৈতিক আকচাকচির মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ও দার্জিলিংয়ের জেলাশাসক মনীষ মিশ্রকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটেশনে চাওয়া নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ। 6-1 ধারায় বলা হয়েছে যে স্টেটকে কনসাল্ট করতে হবে যদি কোনো আইএস বা আইপিএস অফিসারকে ডেপুটেশনে কেন্দ্রে নেওয়া বা অন্য কিছু করতে গেলে, এবং সেটা কনসাল্ট করতে হবে। কিন্তু এটাও বলা আছে আইনে, যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মতৈক্য না হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই বহাল থাকবে। অর্থাৎ ফাইনাল অ্যানালিসিসে কেন্দ্র যা বলছে সেটা মানতেই হবে। 7ই মার্চ বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে ছিল নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে সভাস্থল নির্ধারণ ও প্রটোকল রক্ষার দায়িত্বে ছিলেন জেলাশাসক মনীষ মিশ্র ও পুলিশ কমিশনার সি সুধাকর। ভারতীয় সাঁওতাল সমাজের দাবি, রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা ছিল ফাঁসি দেওয়ার বিধাননগরে। অভিযোগ, পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় বাগডোগরায়। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দ্রৌপদী মুর্মু। प्रशासन का मन में क्या हुआ मुझे पता है। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। हाँ सर, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। Number 1 cheer in this country was the President of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. এরপরই গোটা বিষয়ে হস্তক্ষেপ করেন খোদ প্রধানমন্ত্রী, সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রীও। আর এবার কেন্দ্রের কড়া পদক্ষেপ। কি করবে রাজ্য সরকার? জেলা শাসকের পদ থেকে মনীষ মিশ্রকে সরালো তারা। এবার ডেপুটেশনেও কি যেতে দেবে? দিল্লিতে ছাড়বে নবান্ন? রাজ্য রাজি না হলে কি করবে কেন্দ্রীয় সরকার? কি বলছে নিয়ম? কেন্দ্রীয় সরকার অর্ডার দিতে পারে যে আসো, এমনকি অফিসাররাও বলতে পারে ঠিক আছে আমরা যেতে রাজি আছি। কিন্তু যদি রাজ্য সরকার না ছাড়ে তখন কি হবে? কারণ একবার রাজ্য সরকারের সাথে যদি ডেপুটেশনে থাকে, রাজ্য সরকার বললো আমরা ছাড়বো না। তবে নবান্ন সূত্রে খবর, সম্ভবত কোনো অফিসারকেই ছাড়বে না রাজ্য সরকার।
তখন কি করবে মোদী সরকার? সব মিলিয়ে ভোটের সংঘাত আরো জোরালো হওয়ার জোর সম্ভাবনা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সাংবাদিকতার পরিভাষায় যাকে হার্ড নিউজ বলে, আজ সেই দিয়ে শুরু করি। আগামী রবি, সোম, মঙ্গলের মধ্যে যে কোনো দিন এ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। 2 বা 3 দফায় নির্বাচন হতে চলেছে এ রাজ্যে। ক্ষমতার অলিন্দে জল্পনা আগামী সোমবার মানে 16ই মার্চ বেলা 11টার সময় 5 রাজ্যে ভোট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। অনেকে আরও স্পেসিফিক্যালি বলছেন 23শে এপ্রিল এবং 30শে এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট হতে চলেছে। অবশ্য লাস্ট কল অবশ্যই নেবে একমাত্র জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তার আগে আজ কেন্দ্র এবং রাজ্যের টানাপোড়েনের একটা কার্টেন রেজাল্ট যেন আমরা দেখে নিলাম। এসআইআর নিয়ে সংঘাত তো চলছিলই, আর আজ ভোট ঘোষণার ঠিক লক্ষ্য করে দেখুন, আগের সপ্তাহে আমলাদের নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একেবারে যাকে বলে টানা হ্যাচড়া শুরু হয়ে গেল। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে থাকা দার্জিলিংয়ের ডিএম এবং শিলিগুড়ির সিপিকে রাজ্য থেকে সরিয়ে কেন্দ্রের ডেপুটেশনে চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্ন সূত্রের খবর, দুজনের কাউকে ছাড়তে রাজি নয় রাজ্য সরকার। দার্জিলিংয়ের ডিএমকে তো বিকেলেই স্পেশাল সেক্রেটারি হোম করে দেওয়া হয়েছে। ওনাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ডেকে পাঠালো দিল্লিতে, আর রাজ্যের স্বরাষ্ট্র দফতর ডেকে নিল নবান্নে বিশেষ সচিব হিসেবে। আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলামের কাছে আমার প্রশ্ন থাকবে, এক্ষেত্রে রাজ্য ছাড়তে না চাইলে কেন্দ্রের কি কিছু করণীয় আছে? আইন কি বলে নজরুলদা? দেখুন, 2020 সাল পর্যন্ত যে আইন ছিল সেখানে কেন্দ্র সরকার ডেপুটেশনে নিলে রাজ্যের মত চাইতো, রাজ্য মত দিলে যাবে, না হলে যাবে না। কিন্তু আমাদের যে এখানে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট আছে 51 সালের, সেই অনুসারে বিভিন্ন রকম অল ইন্ডিয়া সার্ভিস রুলস হয়েছে। এরকম একটি রুলস হচ্ছে আইএএস ক্যাডার রুলস, এবং আরেকটা রুল হচ্ছে আইপিএস ক্যাডার রুলস। এরকম ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ক্যাডার রুলসও আছে। বেশ, সেখানে 6 ধারার 1 নম্বর উপধারায় আমি যে কথাটা বললাম সেটা বলা ছিল, 3টে একদম যে বল রাজ্যের কোর্টে রাজ্য না ছাড়তে চাইলে কিছু করার নেই। কিন্তু 2020 সালে আপনার মনে আছে, জেপি নাড্ডার ঘটনা ঘটলো। 2019 সালে জেপি নাড্ডার কনভয়ে যে আক্রমণ হলো, তারপরে 3 জনকে সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়ে পাঠালো। 2020 10ই ডিসেম্বর মাসে ঘটনা ঘটলো। একদম। ঘটনাটা খুব সম্ভবত 19 সালে, আর চাইলো সেটা 20 সালে। 20 আপনি হতে পারে সেটা 10ই ডিসেম্বর। 20 সালে এই ঘটনার পর 20 সালে জুলাই মাসের দিকে এটা পাস হয়েছে। অতএব ওটা লাগু হচ্ছে। 20 হবে না, 19 হবে। কারণ 20 সালের আপনি দেখো 14 জুলাই বা এরকম একটা প্রভিশন যোগ হয়েছে ওই আইএস ক্যাডার রুলে, এবং এটা আইপিএস ক্যাডার রুলে যুক্ত হয়েছে, কিন্তু ফরেস্ট সার্ভিস ক্যাডার রুলে যুক্ত হয়নি। সেই প্রভিশতে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যদি চায় তাকে কেন্দ্রে নিতে বা অন্য রাজ্যে পাঠাতে, এবং রাজ্য সরকার যদি রাজি না হয় তাহলে কেন্দ্রীয় সরকার যা বলছে সেইটাই প্রিভেল করবে। অর্থাৎ রাজ্য সরকার ছাড়তে চাক বা না চাক, আইন অনুসারে কেন্দ্রীয় সরকার মানে এই প্রভিশন অনুসারে 2020 সালে এটা যুক্ত হয়েছে, সেই প্রভিশন অনুসারে সেই অফিসার ডেপুটেশনে যেতে বাধ্য। যদি না যায় তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হবে, সাজাও হয়ে যেতে পারবে। এখন যেটা আপনারা এখনই দেখালেন, যারা বক্তব্য রাখছে যে রাজ্য সরকার যদি রিলিজ না করে, এই প্রশ্নটা আলোচনা হয়েছে এবং 2022 সালে একটা প্রস্তাব ছিল, পার্লামেন্ট এটা পাস করেছে বলে আমি এখনো জানি না। সেই প্রপোজালটা হচ্ছে ডিওপিটি থেকে, কারণ আইএস অফিসারদের উল্টোনে ডিওপিটি থেকে হয়, আইপিএস অফিসারদের তো মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে হয়। তো ডিওপিটি থেকে একটা প্রস্তাব ছিল, পার্লামেন্টে পাঠানো হয়েছিল, যে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একবার বলে দেয় যে এই তারিখ থেকে তাকে ডেপুটেশনে আসতে হবে, তাহলে এটা ধরে নিতে হবে যে ওই তারিখ থেকে রাজ্য সরকার তাকে রিলিজ করে দিয়েছে, অর্থাৎ রাজ্য সরকারকে রিলিজ করতে হবে না। কিন্তু এই প্রপোজালটা পার্লামেন্ট পাস করেছে বলে আমার জানা নেই, পাস করেছে কিনা এটা খোঁজ নিতে হবে। অর্থাৎ যদি এটা পাস না হয়েও থাকে, তাহলে যে প্রভিশনটা যুক্ত হয়েছে 20 সালে, সেই অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে মানে অফিসারদের যেতে হবে, যদি না যান
তাহলে ডিসিপ্লিনারি প্রসিডিং ফেস করতে হবে, সাজা হবে। স্টেট গভর্নমেন্টের এ ক্ষমতা নাই যে তাদেরকে আটকে রেখে দেবে। বেশ, আমি বলছি, আমি তারিখটা আরেকবার বলবো, সেটা হচ্ছে 2020 সালের 10ই ডিসেম্বরের ঘটনা। যে তারিখটা আমি বলছিলাম, আবার বলছি, জেপি নাড্ডার কনভয় অ্যাটাক এই আমতলার কাছে। আমি এই গোটা জেপি নাড্ডা এপিসোডে একটা কাহানি মে টুইস্ট আছে, আমি এই অনুষ্ঠানের পরের অর্ধের জন্য সেই টুইস্টটাকে রেখে দিলাম, কিন্তু তারিখটা আবার বলবো 2020 সালের 10ই ডিসেম্বর। কেন এই তারিখটা গুরুত্বপূর্ণ, তার অন্য একটা কাহিনী আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডারটা ক্যান্সেল করেছিল, ওদেরকে যে ডেকে পাঠিয়েছিল সেই অর্ডারটা সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্সেল করেছিল। একদম এইটাকে বলে অ্যান্টি ক্লাইম্যাক্স, কারণ যে টুইস্টটাকে আমি রেখে দিয়েছিলাম পরের অর্ধের জন্য, নজরুলদা এখানেই সেটা বলে দিলেন। কিন্তু আমি বলছি এর রাজনৈতিক তাৎপর্য অসীম। কেন অসীম আমি তাতে আসবো, কিন্তু তার আগে একবার যারা শনিবার 7ই মার্চ, খুব বেশি দিন আগে নয়, কি ঘটনার প্রেক্ষিতে আজকে এই বদলি, কি ঘটনার প্রেক্ষিতে আজকে নবান্নে এই চিঠি, তারপর নবান্নের সিদ্ধান্ত, যে ঘটনা দেশের রাষ্ট্রপতিকে কেন্দ্র করে যা সরাসরি প্রতিক্রিয়া দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখাবো এবার। मैं तो यहाँ देख के, यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता। It is neither the state government program and neither the state government is involved. So don't blame us. पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। একজন দেশের সাংবিধানিক প্রধান, আরেকজন রাজ্যের প্রশাসনিক প্রধান, সপ্তাহখানেক আগে পশ্চিমবঙ্গের দুই প্রান্তে দুজনের থেকেও এভাবেই বেনজির বাগযুদ্ধে জড়িয়ে পড়েন রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী। গত 7ই মার্চ বিতর্কের সূত্রপাত। ওই দিন উত্তরবঙ্গে আন্তর্জাতিক আদিবাসী কনফারেন্স উপলক্ষে শিলিগুড়িতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সময় এসআইআর ইস্যুতে ধর্মতলার ধর্ণা মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ঘটে যত কাণ্ড। অনুষ্ঠানের জায়গা বদল ঘিরে উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি। প্রথমে ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রপতির অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠান সরানো হয় সেখান থেকে প্রায় 32 কিলোমিটার দূরত্বের বাগডোগরায়। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। Number one cheer in this country was the President of India. Don't play politics at the time of election as per BJP advice. রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান, স্থল সেনা, বায়ুসেনা, নৌসেনা, 3 বাহিনীর প্রধান, সুপ্রিম কমান্ডার অব দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস। তাঁর অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক চাপানুতোর, কেন্দ্র রাজ্য সংঘাত, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বাগযুদ্ধ, আইএএস আইপিএসদের ভূমিকা নিয়ে প্রশ্ন। কোনোটাই কি গণতন্ত্রের জন্য আদৌ কাম্য? এবিপি আনন্দ। দেখুন, 7ই মার্চ ভারতবর্ষের রাষ্ট্রপতির সফর ঘিরে যা হলো, সত্যি বলতে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে তার কোনো নজির নেই। মাননীয় রাষ্ট্রপতি যে জমিটা তার অনুষ্ঠানের জন্য দেয়া হয়নি, 32 কিলোমিটার দূরে গিয়ে সচক্ষে সেই জমিটি দেখে হতবাক হয়ে কার্যত প্রকাশ্যে তার ক্ষোভ উগরে দেন। সরাসরি তিনি প্রশাসনের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলেন, কিছুটা কটাক্ষ করেই বলেন যে অভিজ্ঞ, তার ভাষায় সুলঝে হুয়ে রাজ্য প্রশাসন কেন সাঁওতালি জনগোষ্ঠীকে একটা অনুষ্ঠান ওই বড় মাঠে করতে দিল না, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিজের চোখে দেখে তিনি বলেন যে কারণ দেখানো হয়েছে সেই কনজেস্টেড হওয়াটা আদপে কোনো কারণই নয়। ভগিনী সমা মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কোনো কারণে রাগ করেছেন বলে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। একেবারে সরাসরি বলেন, কি বলেছিলেন দেশের রাষ্ট্রপতি, দেখাবো। यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते, लेकिन पता नहीं वहाँ किस लिए हमको ले गए। प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग है, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं। আমার পরের বক্তা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়, মাননীয় রাষ্ট্রপতি যা বলেছেন
সেটা সত্যি হলে কেন্দ্রের ব্যবস্থা কেন? রাজ্য সরকারেরই তো দায়ী আধিকারিকদের জন্য ব্যবস্থা নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আর সেটা যখন হয়নি, তাহলে কি তন্ময় আমরা ধরে নেব যে যা হয়েছে সেটা রাজ্য সরকারের নির্দেশেই হয়েছে? প্রথমেই জানিয়ে রাখি যে মহামান্য রাষ্ট্রপতি যা বলেছেন সেটাও নজিরবিহীন। শো শুরু হয়েছিল এটা বলে যে এই রকম ঘটনা স্বাধীনতা উত্তর আজ অবধি কখনো দেখা যায়নি। সত্যিই তাই, স্বাধীনতা উত্তর অনেক কিছুই দেখা যায়নি যেটা এখন ঘটে চলেছে। তার মধ্যে অন্যতম যে দেশের সাংবিধানিক প্রধান, 1 নম্বর নাগরিক মহামান্য রাষ্ট্রপতি, তিনি ভারতবর্ষে জাতীয় নির্বাচন কমিশনের মতো একটা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা সমস্ত কিছুকে রাজনৈতিকভাবে কাজে লাগানো বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এবং সব কিছুতে। দেখো তুমি ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলতে পারো, কিন্তু আমার বক্তব্য আমি খুব মন দিয়ে, আমি যখন ছিলাম না তুমিও ছিলে না, 7 মিনিট 24 সেকেন্ডের মাননীয় রাষ্ট্রপতির বক্তব্যটা দেখেছি। সেখানে কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক দল কারুর প্রতি কোনো কটাক্ষ নেই। যেটা আছে সেটা হচ্ছে রাজ্য প্রশাসনের ইন্টেনশন নিয়ে প্রশ্ন। হ্যাঁ, সেটাই আসছি। রাজ্য প্রশাসন, দেখুন, মহামান্য রাষ্ট্রপতি তো আর নিশ্চয় কোনো দলের নাম ধরে কথা বলতে পারেন না, সেইটুকু অন্তত বলেননি। আমি ধন্যবাদ জানাই ওনার মতো মানুষকে, এবং ওই চেয়ারের যে ওই আসনের যে গরিমা, সেই গরিমাকেও আমরা সম্মান জানাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ভাষ্যে উনি কথা বলেছেন তার থেকে পরিষ্কার হয় যে উনি কি বলতে চেয়েছিলেন। এখন আরও অনেক কিছু বলার আছে সেই বিষয়ে। মহামান্য রাষ্ট্রপতি মণিপুর নিয়ে কেন কথা বলার সময় পেলেন না? সেখানে আদিবাসী জনজাতি দ্বারা 2000-এর বেশি মানুষ হয় মারা গেছেন, নয় আহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন 2 বছর ধরে, কেন বলার সময় হলো না? এই সমস্ত প্রশ্ন আছে, সেই প্রশ্নে যাচ্ছি না। ঠিক, কিন্তু উনি ওখানে বলেছিলেন যে আরো বেশি সাঁওতাল ভাই বোনেরা আসতে পারতেন। ওই প্রশ্নটাতেই আসছি, আমি আসছি ওই প্রশ্নটাতেই আসছি। আপনি জিজ্ঞেস করবেন, আমি জানি। এখন এই মহামান্য রাষ্ট্রপতির মতো যারা ভিভিআইপি পার্সন আছেন, তারা যখন কোথাও সফরসূচি ঠিক করেন, তখন তার যে প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী ওনার সচিবালয় থেকে আগেই জানতে চাওয়া হয়েছিল যে কে থাকবেন, কোথায় হবে, এই সমস্ত বিষয়। সেই সময় দাঁড়িয়েই রাজ্য প্রশাসন জানিয়েছিল যারা আয়োজন করছে, এটা কোনো সরকারি অনুষ্ঠান নয়, একটা সামাজিক সংস্থা বা এনজিও, তাদের একটা অনুষ্ঠান। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকারের মনে হয়েছিল যে সেটা তারা ঠিকভাবে অর্গানাইজ করতে পারবেন না, যেহেতু মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সচিবালয়কে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এবং তার সত্ত্বেও এই অনুষ্ঠান বাতিল হয়নি। এবং 5 তারিখ, উনি 7 তারিখ এসেছিলেন, 5 তারিখ স্পেসিফিক্যালি জায়গাটা কেন দেয়া হলো না আসছি বলা হয়েছিল যে এই জায়গায় এই সমস্যা, নিশ্চয়ই সেই সমস্ত চিঠিপত্র ভিতরে আদান প্রদান হয়েছে। এবং 5 তারিখ সচিবালয় থেকে তাদের যারা প্রতিনিধি, তারা এই জায়গায় এসে দেখে যান, এবং দেখে যাওয়ার পরে সেখান থেকে ফাইনাল প্রোটোকল লিস্ট আসে এবং অ্যাপ্রুভড হয়। আমাদের আপত্তি সত্ত্বেও অ্যাপ্রুভড হয় যে আমরা এই জায়গাতেই করব, এবং এই লোকজন থাকবেন। বিভিন্ন বিতর্ক উঠেছে যে কেন মাননীয় মুখ্যমন্ত্রী নেই। ওই প্রোটোকল লিস্টে মাননীয় মুখ্যমন্ত্রীর নামই ছিল না। সেখানে বলা ছিল যে কে থাকবেন, ডিএম থাকবেন, এসপি থাকবেন এবং মেয়র থাকবেন, সেটা পরিষ্কার ওখানে বলা ছিল। সেটা অ্যাপ্রুভড হয়ে এসেছিল সচিবালয় থেকে, অর্থাৎ সচিবালয় আগেই জানতেন। তাহলে সচিবালয় যদি জানতেন, তাহলে সচিবালয় নিশ্চয় মহামান্য রাষ্ট্রপতিকে আপডেট করেননি, নাকি মহামান্য রাষ্ট্রপতিকে না জেনে পাঠিয়ে দিয়েছেন? কেন কোনো মন্ত্রী থাকবেন না? ডজন এ রাজ্যে ডজন মন্ত্রী এবং হাফ মন্ত্রী, মানে মিনিস্টার অফ স্টেট আছেন, কেউ থাকলেন না? আমি বলছি এর আগে অনেকবার এসেছেন, তখন অনেকবার, যতবার এসেছেন ততবার ছিলেন, সবই ঠিক আছে। এক সেকেন্ড, কতবার এসেছেন সে তো আর আমি কাউন্ট করে রাখিনি, আমি কাউন্ট করেছি। এটা মাত্র তৃতীয়বার। এর আগে মাত্র 2বার এসেছেন, তার সেই সময় ছিলেন, মন্ত্রীরা ছিলেন। আমার বক্তব্য হচ্ছে এবার যে অসুবিধা আছে, মন্ত্রীরা থাকছেন না, সেটা সরকারের পক্ষ থেকে সচিবালয়কে যখন জানানো হয়, তখন সচিবালয় তো পাল্টা অ্যাপ্রুভাল দেওয়ার আগে তো বলবেন যে না, আমরা আপত্তি জানাচ্ছি।
ওনারা অ্যাপ্রুভ লিস্ট পাঠিয়েছেন, সেই অ্যাপ্রুভ লিস্টের ভিত্তিতেই ছিল, তাহলে কোথায় গিয়ে প্রোটোকলটা ভাঙলো? সমস্ত কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে ধরে নিন, কোনো যে অসুবিধায় থাকুক, কোনো একটা অসুবিধার কারণে বলা হয়েছে যে এই অসুবিধা আছে এবং এনারা থাকবেন না, এনারা থাকবেন, সেটা অ্যাপ্রুভ হয়ে এলো। এবার অ্যাপ্রুভ হয়ে এলে থাকতে পারে যাতে 40 জন মন্ত্রীর এবং অসংখ্য প্রতিমন্ত্রীর একজনও থাকতে পারেন না, সেই প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি পাল্টা যেটা বলছি সেটাকে এড়িয়ে যাচ্ছেন যে এই অ্যাপ্রুভালটা তো সচিবালয় থেকে দেওয়া হয়েছে। সচিবালয় কি বলবেন সেটা হচ্ছে সচিবালয় এটা বলতে পারে যে দয়া করে একজন মন্ত্রীকে পাঠান, সেটা দেশের রাষ্ট্রপতির পদের পক্ষে সম্মানের না, একদমই সম্মানের নয়। দেশের রাষ্ট্রপতির জন্য একদমই সম্মানের ওটাও নয়, আবার দেশের রাষ্ট্রপতির জন্য এটাও সম্মানের নয় যে তাকে এই ধরনের একটা অনুষ্ঠানের পর মাইক হাতে তিনি নিজে প্রেসের সামনে মাইক হাতে প্রেস কনফারেন্স করে যেভাবে বলছেন, বোধহয় এই নজির, আমার থেকে তথ্য আপনার কাছে বেশি আছে, আর্কাইভও আছে, এই নজিরও বোধহয় আপনি খুব একটা দেখাতে পারবেন বলে মনে হয় না। সেটাও কিন্তু খুব ওই পদের জন্য গরিমা বৃদ্ধি পেয়েছে এরকমটাও নয়। কিন্তু আমরা বলছি যদি কোথাও অসুবিধা থাকে, এরকম তো বিভিন্ন সময় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা ইভেন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যারা এরকম উচ্চ পদে আসীন বা চিফ জাস্টিস, তারা যদি কোথাও সফরসূচিতে থাকে, সেখানে সমস্যা তৈরি হলে তাহলে দরকার হলে সেই সফরসূচি অনেক সময়তে বাতিল হয়, যে না এখানে এই সমস্যা আছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সফরসূচি জানানো হয়েছিল সমস্ত কথা, কোনো মন্ত্রী থাকবে না, তাতে রাষ্ট্রপতি তার সফরসূচি বাতিল করবেন। ধন্যবাদ তন্ময়। আমি বলছি আমি প্রোটোকলটা একটু সরিয়ে রাখছি, কারণ স্পেসিফিক্যালি আমি তথ্য দিয়ে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে রাষ্ট্রপতির এই সফর ঘিরে এই যে দুজন আমলাকে আজকে একেবারে স্পষ্ট ডেপুটেশনে, অর্থাৎ সোজা কথায় রাজ্য থেকে সরিয়ে নেওয়ার কথা বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাদের একজন অবশ্য এই মুহূর্তে নবান্নতে পরবর্তী পোস্টিংও পেয়েছেন। পরের প্রতিবেদন। ममता दीदी मेरे बहन भी है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे। You are the priority of BJP and public is the priority of mine. एक आदिवासी राष्ट्रपति का गौर अपमान करने वाली टीएमसी की एक गंदी राजनीति और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। উত্তরবঙ্গে রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বদল ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত এবার পুরোদস্তুর যুদ্ধে পরিণত হলো। দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্র ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরকে রাজ্য থেকে সরিয়ে ডেপুটেশনে দিল্লিতে চাইল কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে দার্জিলিং এর জেলা শাসক মনীষ মিশ্রকে বদলির নির্দেশ দিল রাজ্য সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বিশেষ সচিব করা হলো তাকে। এটি সম্পূর্ণভাবে সরকারি প্রক্রিয়া, সরকার পরিচালনা করবার প্রক্রিয়া। এরকম যদি বারবার ডেপুটেশনে চাওয়াটা আরো আগে থেকে শুরু হতো, আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী একটু ভালো থাকতো। যারা সিবিআই, ইডি, এনআইএ দিয়ে পলিটিক্স করে, যারা মুখ্য নির্বাচন কমিশনের চেয়ারটাকে দলদাসে পরিণত করে, যারা শেষ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির সম্মানকে বিঘ্নিত করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত করে, তাদের মুখে নিরপেক্ষতা শুনতে হবে। এই প্রেক্ষাপটে আরো কয়েক ধাপ এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। আমি স্পেসিফিক বলেছি যে রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ের প্রোটোকল মানা হয় না, সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠান স্থলের পারমিশন হয় না, জায়গা চেঞ্জ করতে হয়, সেই রাজ্যে আর কিছু বাকি নেই। প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট এক্সিস্টিং চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। বিজেপি সর্বভারতীয় সভাপতি, তার কনভয় কেন হামলা হয়েছে বলে পুলিশকে সব ডেকে ডুকে পাঠানো, শাস্তি দেবে বলে কত কিছু দিল্লি বললো, তারপর লবণাজ্ঞা। এটাও আবার ভোটের পরে ঠান্ডা জলে চলে যাবে কিনা কেউ জানে না। সবাই বুঝতে পারছেন আসলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতন কোন যোগ্যতা বিজেপির নেই। দার্জিলিং এর জেলা শাসকের পদ পরিবর্তন হলো, কিন্তু তাকে কি ডেপুটেশনে ছাড়বে রাজ্য সরকার? ফের কি সংঘাত বাঁধতে পারে? এটাই এখন মূল প্রশ্ন। অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ওই দিনই মানে ওই 7 তারিখই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন মাননীয় রাষ্ট্রপতিকে দিয়েও বিজেপি রাজনীতি বেচতে পাঠিয়েছে, কোট আনকোট বিজেপির এজেন্ডা বেচতে পাঠিয়েছে। মাননীয় রাষ্ট্রপতি নাকি বিজেপির ফাঁদে পড়ে গেছেন। রেগুলার যদি কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি পশ্চিমবঙ্গে আসেন, সারাক্ষণ তাদের পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়ানো সম্ভব নয়। আবার বলছি, কোট আনকোট মুখ্যমন্ত্রী বলেছিলেন বছরে একবার আসুন না, নিশ্চয়ই তখন গিয়ে রিসিভ করব, কিন্তু রাষ্ট্রপতি যদি বছরে 50 বার আসেন, মুখ্যমন্ত্রীর টাইম কি এত আছে? মুখ্যমন্ত্রীর প্রায়োরিটি কোনটা?
রাষ্ট্রপতি বিজেপির প্রায়োরিটি হতে পারেন, মানুষই মুখ্যমন্ত্রীর প্রায়োরিটি। ধর্ণা মঞ্চ থেকে সরাসরি বলেছিলেন মুখ্যমন্ত্রী। যখন মণিপুর, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে আদিবাসীদের ওপর অত্যাচার হয়, রাষ্ট্রপতি চুপ করে থাকেন কেন? বিজেপি কি তখন রাষ্ট্রপতিকে মুখ খুলতে বারণ করে দেয়? আবার বলছি, ধর্ণা মঞ্চ থেকে ওই 7ই মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, কি বলেছিলেন দেখাবো। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে, ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। ওই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন राजस्थान आदिवासीদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है आप क्यों प्रोटेस्ट नहीं करते? जब मध्य प्रदेश में होता है आप क्यों नहीं करते? जब छत्तीसगढ़ में होता है आप क्यों नहीं करते? क्या মুখ্যমন্ত্রীর অভিযোগ দেশের রাষ্ট্রপতি নাকি বিজেপির ফাঁদে পড়ে গেছেন, ট্র্যাপড এই শব্দটা ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। क्या ঠিক যখন ভেবেছিলাম যে এর থেকে নিচে নামা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করে, মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য করে প্রমাণ করলেন যে হ্যাঁ, এর থেকেও নিচে নামা যায়। মানে একজন মুখ্যমন্ত্রী, সংবিধানকে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, আদিবাসী, একেবারে মূল বাসী থেকে উঠে আসা এক মহিলা, নারী, তার সম্পর্কে এরকম কুরুচিকর অভব্য আচরণ এবং কটূক্তি, মিথ্যে কথা, কোট আনকোট মিথ্যে কথা বলছেন। এবং তারপরে তিনি কি করছেন? উনি দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন। কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে সুমন, যে মহামহিম রাষ্ট্রপতিকে নিয়ে প্রোটোকল ব্রিচ হয়েছে, এটা আমরা সবাই জানি। একজন যিনি বিধায়কও নন, আমি মন্ত্রী তো অনেক দূরের কথা, যিনি বিধায়কও নন, সে গৌতম দেবকে পাঠানো হয়েছে যেন একটা দুধে ভাতে কেউ এসছে। আরে দেশের রাষ্ট্রপতি উনি আমাদের নৌসেনা, বায়ুসেনা এবং আর্মির চিফ কমান্ডেন্ট, তাকে এই রকম অপমান করার, তাকে এটা কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসলে উনি কথাগুলো বলছেন, প্রতিটা কথা ধরে ধরে আমি বলতে চাই। উনি বলছেন আমার কি অত সময় আছে, 50 বার এসছেন না, এটা আপনিও বললেন, আর আমিও আরেকটু বাড়তি বলছি, এই 2026-এ এটা ওর পশ্চিমবঙ্গে প্রথমবার আসা, প্রথমবার সফর। তা মমতা ব্যানার্জি না তৃতীয়বার না, 2026 সালে প্রথমবার, 26 সালে উনি রাষ্ট্রপতি হওয়ার পর তৃতীয়বার, 2026 সালে প্রথমবার এসছেন। 50 বার আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মিথ্যে বলছেন, অসত্য বলছেন। আচ্ছা, প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে টালবাহানা করা, ওখানে বিধাননগরে না করে এই বাগডোগরায় করা, এবং সবথেকে বড় কথা যারা আসতে চাইছেন তাদের জন্য সিকিউরিটি পাস। বছরে একবারই উনি এসেছেন, 23-এ একবার এসেছিলেন, 24-এ একবার, 25-এ আসেননি, 26-এ এসেছেন। এবার সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন আমরা এই কথা উনি বলছেন আদিবাসীদের নিয়ে কথা, তাহলে তো আমাকে কিছু কথা বলতে হয়। এই শিলিগুড়ি অঞ্চলে, কোচবিহারের ওই উত্তরবঙ্গতেই এই কয়েকদিন আগেই একজন আদিবাসী অন্তঃসত্ত্বা মা, তার পেটে লাথি মেরে তার পেটের বাচ্চাটাকে মেরে ফেলে তৃণমূলের গুন্ডা। মমতা ব্যানার্জি কতবার এটা নিয়ে কথা বলেছেন? আমাকে উত্তর দিন যে এটার প্রতিবাদে যখন ভারতীয় জনতা পার্টি এবং যারা আদিবাসী রয়েছেন, আমাদের এসটি মোর্চা যখন রাস্তায় নেমেছিল, তখন ওই আদিবাসী সম্প্রদায়ের উপর মমতা ব্যানার্জির পুলিশ কেন লাঠি চালিয়েছে? মমতা ব্যানার্জি এটা কতবার প্রতিবাদ করেছে? এবং সবথেকে খুব দৃষ্টান্ত, কিন্তু আমি বলছি যে দেশের সাংবিধানিক প্রধান, দ্যাটস এনাফ। বারবার আদিবাসী পরিচয়টাকে সামনে তোলা, এটার মধ্যেও একটা রাজনীতি আছে। মানে আমি বলছি তাহলে এটাও তোমায় বলতে হবে যে বীরবাহা হাঁসদা একজন আদিবাসী মহিলা, তাকে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন সেটাও সমানভাবে নিন্দাযোগ্য। অবশ্যই যখন কথা এলো সুমন, অখিল গিরি যখন ওই কটূক্তি করেছিলেন, কুরুচিকর মন্তব্য করেছিলেন, অদ্ভুতভাবে আরেকজন, আপনি যখন বীরবাহা হাঁসদার কথা বলছেন, কুণাল ঘোষ এবং বীরবাহা হাঁসদা ওখানে বসে, উনি নিজে আদিবাসী সম্প্রদায়ের কেন প্রতিবাদ করলেন না? যখন দেশের রাষ্ট্রপতি তখনও মনোনীত হননি, নির্বাচিত হননি, তখন তার বিরুদ্ধে যখন এরকম কটূক্তি, তখন তিনি কেন বললেন না? না, ওনার দলের মন্ত্রী বলেছেন, সেই অখিলগিরিকে সরতে হলো, উনি অপরাধ করলেন বীরবাহা হাঁসদাকে চটিয়ে। সেটা অন্য অঙ্ক, আমার দরকার নেই। এবার আমার কয়েকটা তথ্য দিতে হবে। দেখুন, আমি কয়েকটা নাম বলছি সুমন: বিবেক ভরদ্বাজ, পুনিত যাদব, মনমিত কর নন্দা,
অনুপ কুমার অগরওয়াল, চন্দন সিনহা, তল্লেন কুমার, সুব্রত গুপ্ত এবং সর্বশেষ মনোজ আগরওয়াল, এরা সবাই কিন্তু পশ্চিমবঙ্গের ক্যাডারের, যারা এই মুহূর্তে তারা দিল্লি থেকে তাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে। তার মানে পাঠানো যায়, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় যখন এইটা করেছিলেন, অসভ্যতামি করেছিলেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, না তার বিরুদ্ধে না শিলিগুড়ির পুলিশ কমিশনার না দার্জিলিংয়ের ডিএমকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় দিয়ে তিনি প্রমাণ করলেন যে এগুলোর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা রয়েছে, তা না হলে এটা করতে পারতেন। আর সর্বশেষ বলি, দেখুন মাননীয় বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলে দিয়েছেন, আমরাও বলেছি যে শুধুমাত্র শিলিগুড়ির পুলিশ কমিশনার বা দার্জিলিংয়ের ডিএমকে সরানো হবে না, ডিজিপি তাকে জবাবদিহি করতে হবে। চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী তিনি কেন এটার আওতায় আসবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ এরা এই টালবাহানা করা, দিন পাল্টা, এই ভেন্যু পাল্টানো, চিফ সেক্রেটারি জানতেন না, এটা হতে পারে না। যদি উনি না জানেন তাহলে উনি পদত্যাগ করে দিন, অন্য কাউকে আসতে দিন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে একের বেলায় যখন এই মন্তব্যগুলো করা হচ্ছে দেশের মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে, তখন একটার পর একটা কুরুচিকর আক্রমণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোন যোগ্যতায় তিনি দেশের মহামহিম রাষ্ট্রপতিকে রাজনীতির সঙ্গে তুলনা করেছেন? মহুয়া মৈত্র তিনি তো ব্যস্ত থাকেন অন্য সময় সংসদে ঘুষ টুস নেওয়ার জন্য, তিনি একটা চমৎকার ভিডিও করলেন, আবার তার আবার অডিও আমরা গতকাল শুনেছি। বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমরা ভেবেছি যে উনি এর থেকে নিচে নামতে পারেন না, উনি নামলেন, এবং যেরকম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিয়েছিল সে মরে নাই, মমতা বন্দ্যোপাধ্যায় এদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করিয়া দিলেন যে এদের পেছনে মাথাটা হচ্ছে তিনি নিজেই। নমস্কার। তন্ময় কেয়াদি বললেন যে মহামান্য রাষ্ট্রপতি চিফ অফ আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, নিশ্চিতভাবে সবাই সেটা জানি, কিন্তু বিজেপির তখন মনে ছিল না যখন একটা যুদ্ধ বন্ধ করতে হয় তখন সেই যুদ্ধ বন্ধ করাটা আমাদের মহামান্য রাষ্ট্রপতির থেকে পারমিশন না নিয়ে অন্য দেশের রাষ্ট্রপতির থেকে পারমিশন নিয়ে ফেলেছেন, ভুল করে ফেলেছিলেন। দ্রৌপদী মুর্মুর জায়গায় ডোনাল্ড ট্রাম্প, আমি বলিনি ডোনাল্ড ট্রাম্প আগে ডোনাল্ড ট্রাম্প আমরা তো নির্লজ্জ, আপনারা আপনাদের প্রচুর লজ্জা আমি দেখতে পেয়েছি। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মমতা ব্যানার্জি দাঁড়ান না, কিন্তু নমস্তে ট্রাম্প হাউডি মোদি আপনার নেতা বলেছেন, আপনার নেতা বলেছেন সে তো এইটা থেকে বলে ইরানকে আক্রমণ নিয়ে, ইরানকে আক্রমণ নিয়ে নরেন্দ্র মোদী এবং আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী ডিপ্লোমেসি কোথায়? কোনো ডিপ্লোমেসি নেই, পুরো ডিপ্লোমেসিটাকে তো নষ্ট করে দিয়েছে। রাজনীতিতে আন্তর্জাতিকতাবাদের প্রতিভু সায়নদীপ এখানে আছে। আমরা একটু আবার আমাদের দেশ এবং রাজ্যে ফিরি। আমি সরাসরি এর আগেও দেখিয়েছিলাম যে তৃণমূল একেবারে তন্ময়রা অফিসিয়ালি জানিয়েছিল যে তারা মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখা করতে চান, এবং সেখানে আজকে স্পষ্ট সৌগত রায় বলছেন যে তৃণমূলী প্রতিনিধি দলকে মাননীয় রাষ্ট্রপতি সময় দিলেন না, রাষ্ট্রপতির সময় নেই, এই কথা জানানো হয়েছে। পরের প্রতিবেদন। রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিতর্কের মধ্যেই সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে দার্জিলিংয়ের জেলাশাসক শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে দিল্লিতে চাইল কেন্দ্র। এই প্রেক্ষাপটে বিতর্কের মাত্রা আরও বাড়িয়ে তৃণমূল সাংসদদের সাক্ষাতের আর্জি খারিজ করে দিল রাষ্ট্রপতি ভবন। 7ই মার্চ বাগডোগরায় আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রশাসনের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে সভাস্থল বদল নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সাঁওতালদের উন্নয়ন নিয়েও প্রশ্ন তোলেন। कोई चाहते नहीं संताल आगे बढ़े, कोई चाहते नहीं कि संताल शिक्षित हो, कोई चाहते नहीं कि संताल मजबूत हो, कोई चाहते नहीं संताल आगे बढ़े। এরপরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে রাজ্যে আদিবাসী উন্নয়নের রিপোর্ট কার্ড দিতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে যেতে চাই বাংলার মানুষ। অ্যাকসেপ্টেড, গ্রহণ করলাম, এবং তোমরা 10 জনের মেয়েদের টিম গিয়ে আমাদের যে রিপোর্ট কার্ড ওটা ওনার হাতে গিয়ে হ্যান্ডওভার করে আসবে। আই উইল রিকোয়েস্ট ডেরেক অ্যান্ড সুদীপদা টু আস্ক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফ্রম দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড টু সাবমিট whatever we have done for the tribal people and especially the Santali people. মুখ্যমন্ত্রীর নির্দেশে রাষ্ট্রপতি সময় চেয়ে 9ই মার্চ চিঠি পাঠান তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন।
চিঠিতে বলা হয়, সমাজের সব স্তরের মানুষের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আপনাকে জানাতে চায় তৃণমূলের প্রতিনিধি দল। গত 1 দশকেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গ সরকার আদিবাসী সম্প্রদায়ের কল্যাণ ও উন্নয়নের জন্য যুগান্তকারী কর্মসূচি নিয়েছে। জবাবে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়, আবেদনটি বিবেচনা করা হয়েছে, কিন্তু সময়ের অভাবে মঞ্জুর করা সম্ভব হয়নি। ये राष्ट्रपति का इच्छा है, हम लोग तो उनको क्लैरिफाई करने चाहते हैं कि पश्चिम बंगाल में ट्राइबल्स के लिए क्या क्या किया राज्य सरकार, तो टाइम नहीं दे रहे हैं, हम फिर मांगे हैं टाइम, देखा जाए। এটা রাষ্ট্রপতি মহোদয়ের সিদ্ধান্ত, তবে যে অপমানটা তৃণমূল সরকার করেছে তাতে আমার ব্যক্তিগত মত ঠিকই করেছে। এদের আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। ডিএসআর নাম্বার, ইভিএম এ গিয়ে কেউ ওদের ওই ছিন্নমূলে ভোট দেবে না। 16 থেকে 20 মার্চের মধ্যে ফের রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে চিঠি দিয়েছে তৃণমূল। বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।